তো এখন সময় কিছুটা 4:30টার মতো, আর এরকম সময় আমাদের ঘুম থেকে উঠে একদম রেডি ফেডি হয়ে আমরা আমাদের লাগেজ তুলে দেওয়ার জন্য সবাই সবার মাথায় করে লাগেজ গাড়িতে তুলে দিতে নিয়ে যাচ্ছিলাম। ওই যে গাড়িটি দেখা যাচ্ছে, ওই গাড়িতে করেই আমরা তুলে দেব। আমরা যেহেতু খ গ্রুপ, সেই জন্য আমাদের গাড়িটি রাখা ছিল মাঠের ওই পারে, সেই জন্য আমরা আমাদের লাগেজটা তুলে দিতে যাচ্ছি। ওই যে দেখা যাচ্ছে পতাকা উঠছে, ওটা হচ্ছে সোনার তৈরি, এটা ধ্বজা। তো এটার একটা ভিডিও আছে ইউটিউবে, যেটা ইনস্টল করার সময় একটা ভালোভাবে অভিষেক করে ভিডিও করা হয়েছিল, দেখতে খুবই ভালো লাগে, আপনারা পারলে দেখবেন ভিডিওটা। আর এর ঠিক কিছুক্ষণ পরে আমরা চলে গিয়েছিলাম আমাদের যে কীর্তন দল আছে তার পাশাপাশি। কীর্তন দলকে ফলো করতে করতে আমরা আমাদের ডেস্টিনেশনে যাব। এরপরে কীর্তনের দল সহ পরিক্রমা আস্তে আস্তে বের হতে শুরু করলো, আর আমরাও তাদের সাথে সাথে চলতে থাকলাম। এরপর আমরা মেন রাস্তা বরাবর অগ্রসর হতে থাকলাম শ্রী মহাপ্রভু চৈতন্যের জন্মস্থানের দিকে। এবার এখানে অনেক লোক, প্রচুর লোক, তাই একটু অসুবিধা হচ্ছিল, কারণ রাস্তা জুড়ে অনেকটা জায়গা লাগছিল লোকজন যেতে, জ্যাম হয়ে যাচ্ছিল টোটো গাড়ি এসবের জন্য। রাস্তায় আমাদেরকে সঠিকভাবে পরিচালনা করার জন্য আমাদের সাথে ইসকনের সিকিউরিটি যে গ্রুপ দল রয়েছে সেই দলটা ছিল। এভাবে প্রত্যেকটি গ্রুপেই দল ছিল, আর এভাবে আমরা হাঁটতে হাঁটতে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানের দিকে চলে এলাম। এখন আমরা এখানে দর্শন করে আবার নেক্সট ডেস্টিনেশনে বেরিয়ে যাব। কথায় আছে নাকি এই নিম গাছের নিচেই মহাপ্রভুর জন্ম হয়েছিল, তাই এখানে আমরা প্রণাম করে ক্লাস দেবের জন্য আমরা ভেতরে গিয়ে বসে পড়লাম। আর আমরা সবাই একসাথে হয়ে এখানে প্রভু ক্লাস শুনছিলাম যে এই জন্মস্থানের মাহাত্ম্য কী এবং কত রকম লীলা এখানে হয়েছিল না হয়েছিল মহাপ্রভুর, সেই সব কথা এখানে আমরা প্রভুর মুখ থেকে শুনছিলাম। এরপর আমাদের পরবর্তী গন্তব্যস্থল হলো শ্রী রুদ্রদ্বীপের গৌড়ীয় মঠ। সেখানে আমরা কিছুক্ষণ দর্শন করে এবং ক্লাস শুনে তারপর সেখান থেকে পার্শ্ববর্তী একটা বনের দিকে আমরা ভোজনের আয়োজন করেছিল, সেখানে যাব। সেখান থেকে ভোজন করে তারপরে আমরা বেলপুকুরের দিকে অগ্রসর হব, কিন্তু সেখানে আগে আমরা যাই, তারপর দর্শন করি। সেখান থেকে দর্শন করে আমরা ভোজনের দিকে এগোবো, এগিয়ে তারপরে সেখান থেকে বেলপুকুরে। আমরা এরপর চলে এলাম রুদ্রদ্বীপ গৌড়ীয় মঠে। এখানে কিছুক্ষণ আমরা এই গৌড়ীয় মঠের মাহাত্ম্য শ্রবণ করে তারপর আমরা আমাদের 10টার যে ভোজন প্রসাদ, সেই প্রসাদের উদ্দেশ্যে আমরা পাশে একটি বন আছে, সেখানে আমরা গিয়ে প্রসাদ পাবো। তো এখানে একে একে সবাই ভিতরে ঢুকছে, দর্শন করছে, তারপরে সবাই সবার জায়গা মতো বসে পড়ছে। এবার তারপরে এই মঠের যে ইনচার্জ রয়েছেন, তিনি আমাদের এই মঠের বিষয়ে কিছু বলবেন এবং আমরা সেগুলো শুনব। কর্ণাটনে শ্রবণ করছেন, সাধুগণের মুখ নিঃসৃত যে নামক ব্রহ্মধ্বনি তা শ্রবণ করছেন। নাসিকার দ্বারায় ভগবানের নির্মাল্য ধূপাদির গন্ধ আস্বাদন করছেন। ত্বকের দ্বারায় এই ধূপ ধামের যে ধূলি, যে সাধুগণের চরণধূলিতে পরিবেষ্টিত এই ধূলি সর্বাঙ্গে মেখে এই দেহটাকে পবিত্র করে নিচ্ছেন। আপনারা এখানে এসেছেন, সাধুগণ তারা চুলের মুঠি ধরে ধাম গৃহ পরিক্রমা থেকে এনে ধাম পরিক্রমা করছেন।
এইবারে ধাম পরিক্রমা করবেন, তারপরে এবারে আসবেন না তা নয়। এইভাবে পরিক্রমা করতে 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 জীবের গৃহ পরিক্রমা গর্ব হয়ে যাবে, আর সংসার সুখ থেকে বঞ্চিত হয়ে। প্রথমে ঢুকে যেহেতু অনেক ভিড়ে আমরা ভগবানকে দর্শন করতে পারিনি, তাই আমরা এখন দর্শন করলাম। এরপর রুদ্রদ্বীপ গড়িয়া মঠ থেকে বেরোনোর পরে আমরা চললাম প্রসাদ পাওয়ার উদ্দেশ্যে। তারপর একে একে সবাই সবার মতো হাঁটা শুরু করলো এবং কীর্তনের দলের আগে আমি চলে গিয়েছিলাম, কারণ ভাবলাম এই এখান থেকে ভিডিওটা তুলে নিই, তাহলে হয়তো ভালো আসবে। তারপর সবাই সবার মতো আবার কীর্তন করতে করতে আমরা পৌঁছে গেলাম প্রসাদের উদ্দেশ্যে। এই যে এখানে যে এত সব বড় বড় গামলা দেখা যাচ্ছে, এসব রান্না হয়ে এসেছে ইস্কন থেকে। ভক্তদের জন্য এই রান্নাগুলো গাড়ি করে নিয়ে আসা হয়েছে। আর সবাই যেহেতু অনেকটা পথ চলার পরে প্রচণ্ড ক্ষুধার্ত, তাই সবাই সবার জায়গা নিয়মিত নিয়ে নিচ্ছিল। তো আমিও চলে গেলাম একটি জায়গায়। খাওয়ার পরে তো সবারই জলের দরকার হয়, তাই এখানে ইস্কন থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছে জলের। আর আমাদের প্রভুরা বারবার বলছিলেন যে বাইরের কোনো জায়গা থেকে জল খেতে না, কারণ বাইরের জলে আমাদের পেট খারাপ হতে পারে। তো পথ চলতে চলতে একটা জিনিস দেখতে পারলাম, এখানে সবাই এরা জলের আয়োজন করেছে। তো এদের এটা খুবই ভালো লাগলো দেখে। গোটা রাস্তাটায় অনেকেই হয়তো অনেক জায়গায় জলের পিপাসায় ভুগছিল, কিন্তু এদের এই সহযোগিতাটা পেয়ে হয়তো অনেকেরই জল পিপাসাটা মিটে গিয়েছিল। এই বুদ্ধিটা কাদের? তোমরা নিজেরাই করেছো? ভালো। তোমার নাম কি? তোমার নাম? তোমার নাম? কোন ক্লাসে পড়ো? তুমি 6-এ? বাহ। তুমি তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো? বাহ, তোমরা খুব ভালো ব্যবস্থা করেছো, সুন্দর। চলো টাটা, হরে কৃষ্ণ। হচ্ছে মহাপ্রভুর মামাবাড়ি। মামার বাড়ি দর্শন করার পরে আমরা পৌঁছে গেছিলাম আমাদের ক্যাম্পে, যেটা ছিল বেলপুকুরে। তো আমরা ক্যাম্পে গিয়ে আমাদের যে লাগেজপত্র ছিল সেগুলো খোঁজাখুঁজি করছিলাম নাম্বার ওয়াইজ, মানে বস্তার উপরে নাম্বারগুলো লেখা ছিল, সেগুলো দেখে দেখে আমাদের খুঁজে নিতে হচ্ছিল। এরপরে লাগেজ খুঁজে পাওয়ার পরে আমরা রুমে গেলাম। দেখতে দেখতেই আমাদের দুপুরের প্রসাদ পাওয়ার সময় হয়ে গিয়েছিল। তো এখানে সব প্রসাদ বিতরণ করার জন্য এখানে সব আয়োজন করা হচ্ছিল। তারপরে প্রসাদের গাড়িও চলে আসায় এখানে এই বড় বড় সব গামলা ড্রামগুলোতে প্রসাদ নিয়ে আসা হয়েছিল। তো আমরা আমাদের জায়গা মতো গিয়ে আমরা বসে পড়লাম প্রসাদের জন্য। প্রভুরা এখানে কীর্তন করছেন এবং সবাইকে গাইড করছেন কীভাবে কী করতে হবে প্রসাদের জন্য। খাওয়া দাওয়ার পর সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হলো এবং অনেক কীর্তন হলো। তারপর একজন মহারাজ আসলেন আমাদের এই সীমন্তদ্বীপ সম্বন্ধে কিছু বলার জন্য। তো আমরা সেখানেই ছিলাম, মহারাজের কথা ক্লাস শুনছিলাম। জগন্নাথ মিশ্রের পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন। জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। এভাবে আপনারা কয়েকটা জায়গা অন্তর্দ্বীপে দর্শন করে, অন্তর্দ্বীপ আমরা জানি যে আত্মনিবেদনের ক্ষেত্র। আর আজকে এখানে সীমন্ত দ্বীপ রয়েছে, এটাও সীমন্ত দ্বীপের কিছু অংশ রয়েছে এখানে। পুরা জগন্নাথ মন্দিরের। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন।